দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2, দশম শ্রেণী ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই প্রশ্নগুলি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। তাই ভিডিওর শুরুতেই যদি তোমাদের বলি, আসলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আসলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম যে রেজাল্ট করেছে এবং কীরকম রেজাল্ট করা যায় সেটা সম্পর্কে একটি ভালো আইডিয়া নেওয়ার জন্য আমি তোমাদের বিগত 3 বছরে কে কীরকম রেজাল্ট করেছে এবং তার মার্ক কী এবং তার ওপিনিয়ন কী সেগুলি নিয়ে কথা বলবো। আজকে আলোচনা হচ্ছে 2025 সালের প্রথম হয়েছে আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর ছিল 696। সে আসলে তাকে বলা হয়েছে যখন যে সে যে প্রথম হয়েছে তার অনুভূতি কী, তখন সে বলেছিল, ভেবেছিলাম প্রথমে থাকবো, তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল তার। সারা বছর পরিশ্রম করেছে। যা হোক, এরপরে যারা অদূর ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের নিয়ে সে বলেছে বাধা ধরার সময় মেপে পড়াশোনা করা থেকে নিজের ইচ্ছা রাখতে হবে, বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এরপরে 2024 সনে যে ফার্স্ট হয়েছে কুচবিহারের চন্দ্রচূড়, সেও কিন্তু 693 নম্বর পেয়েছে, 3টি সাবজেক্টে 100 এবং বাকিগুলিতে 97, 98, 99 এরকম করে। এবং 2023-এর যে ফার্স্ট হয়েছে দেবদত্তা মাঝি, সেও যদি দেখো 2টো সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলি কিন্তু 100-তে 100, শুধু ইতিহাসে 99 এবং বাংলাতে 98। তাহলে তোমরা যদি পড়ালেখা করো, আমি এটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আসলে সবই সম্ভব ঠিকঠাকভাবে পড়ালেখা করলে। তাই এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমার ইচ্ছা থাকতে হবে। যাই হোক, ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আজকের আলোচনা হচ্ছে এসি ইনস্টিটিউশন, যেটা মালদা স্কুলের দশম শ্রেণীর একটা গণিত প্রশ্ন। সেই গণিত প্রশ্ন আমি সম্পূর্ণ সব দেখাবো এবং শুধুই সব দেখাবো না, সেটা কিভাবে এলো বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তাই এখানে 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, এখানে কয়েকটা পার্সেন্ট দেওয়া আছে, তাই আমরা আগে ক্যালকুলেশন করব, তারপরে আসলে কত আসে সেটা উত্তর দেখব। তাহলে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, তাহলে সরল সুদের সূত্র যদি বলি এ সমান পি ইন্টু 1+RT। এখানে পি হচ্ছে পরিমাণ, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়। যদি এখানে দেখি এ আই সমান তোমার 2P ইকুয়াল পি ইন্টু 1+RT। তো এখানে পি কেটে দিয়ে বাকি যে ক্যালকুলেশন করলেই দেখা যাচ্ছে কি আর এর মান আসে 10%। তাহলে আমাদের উত্তর হবে 10%। আমরা অনায়াসেই সেই উত্তর 10% দিয়ে দেবো, অর্থাৎ বি নম্বর। এরপর একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে এন বছর পরে আমরা জানি পি ইন্টু 1+R/100n এরকম, তাই তো। তো অপশনগুলোর মধ্যে দেখা গেছে পি ইন্টু 1+R ডিভাইডেড 100, এটা হচ্ছে এই নম্বরে আছে উত্তরটা, ঠিক আছে, সঠিক উত্তর যেটা। এর পরের প্রশ্ন হচ্ছে x² = 6 সমীকরণটির বীজদ্বয় কত হবে। তো x² এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, x সমান 6 এবং x সমান 0, অর্থাৎ বি নম্বরের উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে ABCD রেখাংশ পি বিন্দুতে, না আমার 4 নম্বর, 2A সমান 3B সমান 4C হলে H2B/C সমান কোন অনুপাতটা হবে। আমরা যদি দেখি ধরি বাকি যে 2A সমান 3B সমান 4C সমান K, তাই A সমান K/2, B সমান K/3, C সমান K/4, অর্থাৎ অনুপাত আকারে লিখলে কে কাটা গিয়ে 1/2, 1/3, 1/4। এখন লসাগু 2, 3, 4 লসাগু 12, 12 দিয়ে গুণ করলে 12 × 1/2, অর্থাৎ 6 হবে প্রথম, তারপরে 4, তারপরে 3, অনুপাত 6, 4, 3। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে AB এবং CD রেখাংশ পি বিন্দুতে পরস্পর ছেদ করেছে, অর্থাৎ আমার এই প্রশ্নটা 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে কি না। তাহলে 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় কি না যায় সেটা আসলে সমরেখ যেখানে, সেটা যদি বলি APB, কারণ এখানে একটা এটা এখানে একটা, তাহলে একটা হচ্ছে AB এ আর বি, আর একটা হচ্ছে CD, ঠিক আছে, CD আর পি বিন্দু তাদের ছেদক। তাহলে আমি যদি বলি এখানে APB, এটা কিন্তু এক লাইনে আছে, এর একই সরল রেখা আছে, এই 3টি দিয়ে বৃত্ত আঁকা যাবে না। এর পরের প্রশ্ন হচ্ছে তোমার অকেন্দ্রীয় বৃত্তে 6 নম্বরের প্রশ্ন। PQ একটি ব্যাস এবং PR
আর কিউ, তাহলে কোন মানটা হবে? হ্যাঁ, তাহলে আমরা যদি একটু দেখি, এই প্রশ্নটা হচ্ছে এইটা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস, পি আর সমান আর কিউ, আর পি কিউ কোণের মান। আর পি কিউ কোণের মান আমরা যদি দেখি একটু, তাহলে পি কিউ ব্যাস যে কোনো উৎপন্ন করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি পি আর কিউ, তাই পি আর সমান আর কিউ ত্রিভুজের পি আর কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আর পি কিউ এবং আর কিউ পি দুটো সমান, তাহলে তিনটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এক্স প্লাস এক্স ইকুয়াল প্লাস 90 সমান 180, 90টা ওপাশে গেলে অর্থাৎ এক্স সমান 45 ডিগ্রি হবে। উত্তর হবে 45 ডিগ্রি। আমাদের 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরে, বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সূত্রের যে এ সমান অ্যামাউন্টটা পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। আর মানগুলি সব বসিয়ে দেবো, বসিয়ে দিলে দেখা গেছে এখানে আসে 100 প্লাস, অর্থাৎ কাটলে 1.05, তো 1.05 এর বর্গ করলে আবার কত হয় এইটা? তাহলে আমার 700কে 7,000কে 1.1025 দ্বারা গুণ করলে 7,717.5, তাহলে এখানে শুধু ইন্টারেস্ট হবে আসলটা, 7,000টা বাদ দিলে থাকবে 7,017.5 টাকা। এরপরে আমরা চলে যাব পরের 2 নম্বরের প্রশ্ন। এক্স সমান 3 প্লাস 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে এক্স যদি এটা হয়, 1/x হবে উল্টাটা, অর্থাৎ এটা এখন 3 প্লাস 2√2 তার উল্টা চিহ্ন দিয়ে হরলবকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 9 মাইনাস 2√2 স্কোয়ার 9 মাইনাস 8 অর্থাৎ নিচে 1 হবে। তাহলে উপরে 1/x এর মান 3 মাইনাস 2√2। এখন এক্স প্লাস 1/x এই দুটো প্লাস দিয়ে ক্যালকুলেশন করবো, এটা কাটা যাবে, 6 হবে উত্তর। তাহলে উত্তর হবে 6। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 3 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি যায় এর উপর ওডি লম্ব বিসি ব্যাস হলে প্রমাণ করো সি এ সমান ওডি। আমরা যদি একটু দেখি, তাহলে চিত্রটা এরকম। হ্যাঁ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি যায় উপর, এ বি যায় আমরা দেখতে পাচ্ছি এ বি যায় উপর, হ্যাঁ, ওডি লম্ব বিসি ব্যাস, প্রমাণ করো সি এ সমান 2OD, সি এ সমান 2OD। তাহলে ওডি লম্ব তোমার এ বি সমান ডি হলে এর মধ্যবিন্দু বিসি ব্যাস, বিএস কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে বাকি যেটা ক্যালকুলেশন করে সি এ সমান 2AD আসে। এরপরের প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি হলো এবিসি এর মধ্যবিন্দু, বিএসি কোণ সমান 40 ডিগ্রি হলে বিওডি কোণের মান কত? তাহলে পরিকেন্দ্র ধর্ম, কেন্দ্র উৎপন্ন কোণ বৃত্ত উৎপন্ন কোণের দ্বিগুণ, তাহলে বিওসি হচ্ছে 2BAC, তবে 2 × 40 সমান 80, দ্যাট মিনস ওডি বিসি লম্ব দ্বিখণ্ডক, তারপরে ওডি কেন্দ্রকে সমান 2 ভাগে ভাগ করে, বিওডি হচ্ছে 80/2 অর্থাৎ 40 ডিগ্রি। এরপর আমরা যাব পরের প্রশ্ন 2-এর কত 5, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা, অর্থাৎ এই যে প্রশ্নটা y এবং শীর্ষবিন্দুর সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তাহলে এখানে আয়তঘনের যে বৈশিষ্ট্য, তল থাকে 6টি, ধার থাকে 12টি, শীর্ষ থাকে 8টি এবং কর্ণ থাকে 4টি, সবগুলির মানটা বসিয়ে দিলে উত্তর হবে কত? 6। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 6%। 1 বছর পর 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করুন। তাহলে আমরা যদি ধরি 3টি ব্যাংকে XYZ এরকম 3টা জমা রেখেছিলেন, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 3,70,000। এরপরে সরল সুদ হবে, আমরা জানি সূত্র PRT ডিভাইডেড 100, সময় 1 বছর, তাই সুদগুলো ব্যাংকে PTR ডিভাইডেড 100 অর্থাৎ 4x/100। দ্বিতীয় ব্যাংক হচ্ছে 5y/100 এবং তৃতীয় ব্যাংক হচ্ছে তোমার কত পার্সেন্ট? 6। তাহলে তৃতীয় ব্যাংকে হচ্ছে তোমার কী হলো 6z/100। তাহলে এখন 100 কেটে নিলে দেখা যাচ্ছে 4x - 5y এরকম হয়। তারপরে আলাদা আলাদা অনুপাত করলে 1/4:1/5:1/6। তাহলে 4, 5, 6 এর এলসিএম হচ্ছে 60, তার 60 দ্বারা গুণ করলে হচ্ছে 15:12:10 হয় এরকম, অর্থাৎ 15, 12 এবং 10 যোগ করলে 37 হবে। তো মোট টাকা 3,70,000। তাহলে এক অংশ হবে 10,000, হ্যাঁ, দ্বিতীয় অংশ হবে 12 গুণ 10,000 অর্থাৎ 1,20,000, তারপরে দ্বিতীয় অংশ হবে 1 লক্ষ। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের 3-এর অথবার যে প্রশ্নটা, সেটা দ্বিতীয় অংশ কি বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর পরে গাছের উচ্চতা কত তা নির্ণয় করো।
তাহলে 20% হারে বাড়ে, তাহলে যদি বলি প্রতি বছর 20% বৃদ্ধি পায়, গুণক হবে, গুণক মানে 120 ডিভাইডেড 100, এই অনুসারে 2 বছরে বর্তমান পুরানো অর্থাৎ 1.2 স্কোয়ার, তাহলে 28.8 সমান এইচ ইন্টু 1.2, এইচ পাবো কত, এইচ পাবো হচ্ছে 28.8 ডিভাইডেড 1.44 অর্থাৎ 20 মিটার। এরপর আমরা যাব 4 নম্বরের প্রশ্ন, এটা সমাধানে যদি আমরা দেখি, এটা 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/c এক্স এরকম। তাহলে এই ডান পাশেরটা যদি করি বি এক্স প্লাস এক্স প্লাস এ বি ডিভাইডেড এক্স, এবং বাম পাশের এটা আর গুণন করবো, আর গুণন করে হ্যাঁ দেখা গেছে সম্পূর্ণ জায়গায় এ প্লাস বিটাকে আলাদা আলাদা করে রাখলে দেখা যাচ্ছে এ প্লাস বিটাকে এ বি এক্স সমান এস ধরলে এস প্লাস এক্স তাইলে আমার কি দাঁড়ায় ব্যাপারটা, এ বি এক্স সমান এ প্লাস বি এর পরিবর্তে আমরা এস ধরেছি, তাহলে এস প্লাস এক্স, আর এ বি তো এ বি থাকলো, এ প্লাস বি এর পরিবর্তে এক্স ধরেছি, তাহলে হ্যাঁ এস ধরেছি, তাহলে দেখা যাচ্ছে এ বি এক্স দুই পাশ থেকে চলে গেলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এস এক্স প্লাস এ বি, এখান থেকে যদি মিডল টার্ম করা হয় বা মানটা বসানো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এখানে দুটো টার্ম আসে, একটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান বিভিন্নভাবে করা যাবে এক্স ইকুয়াল মাইনাস এ অথবা এক্স ইকুয়াল মাইনাস বি। এরপরে 4-এর 2 নম্বরের প্রশ্ন কি বলছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস ডিভাইডেড এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তোমার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান যদি ওয়াই ধরি, তাহলে ব্যাপারটা দ্বারা ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, এখন এটা মিডল টার্ম ওয়াই মাইনাস 2 ওয়াই মাইনাস 3, তো ওয়াই ইকুয়াল 3। তাহলে এখন যদি দেখা যাচ্ছে ওয়াইয়ের পরিবর্তে এক্স প্লাস আবার মানটা বসাই, তাহলে এক্সের পরিবর্তে 3a হবে, এক্সের পরিবর্তে আর একটা যদি বসাই তাহলে 2a হবে, তাহলে উত্তর হবে এক্স ইকুয়াল 3a এক্স ইকুয়াল 2a। এরপর আমরা চলে যাবো 5 নম্বরে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হয়, তার উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরি উচ্চতা এক্স মিটার, ভূমি এক্স মাইনাস 18, এবং কারণ ভূমি উচ্চতার 18 মিটার কম, কাজে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এটা দেওয়া আছে হাফ ভূমি এক্স এক্স মাইনাস 18 ইন্টু 300 ইকুয়াল 360। এখান থেকে ক্যালকুলেশন করলে এরকম একটা টার্ম আসবে, এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 72, মিডল টার্ম করা হবে, মিডল টার্ম করলে মানটা এক্স প্লাস 20 এক্স মাইনাস 36 দুরকম মান আসে, এক্স ইকুয়াল 36 ধনাত্মক আর এক্স ইকুয়াল মাইনাস 20 ঋণাত্মক। আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঋণাত্মক হবে না, তাই এক্স ইকুয়াল আমরা 36 নেব, তাহলে আমরা পেয়ে গেলাম উচ্চতা, ভূমি হবে 18 মিটার। এই তো ছিল তোমার। এরপরের প্রশ্ন, একজন সাইকেল আরোহী 96 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিলোমিটার বেশি বেগে গেলে তার 4 ঘন্টায় সময় লাগতো, তিনি কত বেগে গিয়েছিলেন? তাহলে আমরা যদি দেখি ধরি প্রাথমিক বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, তো সময় হবে দূরত্ব ভাগ গতি, তাহলে 96 ভাগ এক্স, নতুন গতি এক্স প্লাস 2, তাহলে এখানেও সময় হবে 96 ডিভাইডেড এক্স প্লাস 2, তাহলে প্রশ্ন মতে 96 বাই এক্স মাইনাস 96 বাই এক্স প্লাস 2 সমান 4। এখান থেকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্সের মানটা পাবো আমরা 6, অর্থাৎ উত্তর হবে 6। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, a/b সমান 8:7 হলে দেখাও যে 7a মাইনাস 3b 11 মাইনাস 9b সমান 7:5। তাহলে আমরা a/b সমান 8:7 a ইকুয়াল 8k ধরলাম, b ইকুয়াল 7k। তারপর এখন মানগুলি সব বসিয়ে দিলে দেখা যাচ্ছে তোমার 7a মাইনাস 3bর পরিবর্তে আসে 35k, এবং 11a মাইনাস 9bর পরিবর্তে আসে 25k। 35k ইস টু 25k, 35 ইস টু 25 5 দ্বারা ভাগ করলে 7:5। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার এক্স ইকুয়াল √7 প্লাস √3 ডিভাইডেড, অর্থাৎ অথবা √7 মাইনাস √3 এক্স ওয়াই সমান 1 হলে এইটা সমান 12/11 দেখাতে বলেছে। তো এটা 6-এর 2 নম্বর। তো এক্স এইটা দেওয়া আছে এক্স ওয়াই 1, তাহলে ওয়াই সমান 1/x, তাহলে ওয়াই সমান এক্সের মানটা বসিয়ে দিলে পরে উল্টে যাবে, অর্থাৎ 7 প্লাস 3 দ্বারা হরলবকে গুণ করতে হবে মাইনাস। তাহলে হোল স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর ডান পাশে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বাকি ক্যালকুলেশন করলে দেখা যায় 20 আসে উপরে, নিচে 4 কাটাকাটি করলে 5 থাকে, আর এক্স ওয়াইয়ের মান তো 1, এই সবগুলির এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y। আবার নিচেরটাও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। পরে একসাথে মানগুলি বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে 24/22 কাটাকাটি করলে 12/11।
এরপরের প্রশ্ন হচ্ছে কি, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুমেই কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। এটা তোমাদের কিন্তু উপপাদ্য কত আমরা যদি দেখি, উপপাদ্য 33। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের গামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব। অর্থাৎ উপপাদ্যগুলি কিন্তু তোমার ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ছবিটা তোমরা সম্পাদ্যের মতো অত নিখুঁত না করলেও কিন্তু নিখুঁত করলেই বেশি ভালো হয়। যাই হোক, এভাবে তোমরা এটা উত্তর দেবে। এবং পরের প্রশ্নও কিন্তু একটা উপপাদ্য, অর্থাৎ দুটো উপপাদ্য আসছে, এর মধ্যে থেকে একটা উত্তর দিতে হবে। পরের উপপাদ্যটা হচ্ছে যেমন উপপাদ্য কত আমরা দেখি যদি 35। এই 35 উপপাদ্য একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, অর্থাৎ এসি সমান এডিবি। এটাও তোমরা ভালো করে বই থেকে পড়ে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। ঘনাকৃতি একটি সম্পূর্ণ পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে দেখলো যে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ আছে। চৌবাচ্চাটি ধরে একটি 1.2 মিটার হলে ধারের দৈর্ঘ্য প্রতি বালতিতে কত লিটার জল ধরবে নির্ণয় করো। তো ট্যাঙ্কের মোট আয়তন ভি, 64 বালতি তোলার পর অবশিষ্ট থাকে 1/3, তাহলে অতএব জল তোলা হয়েছে 2/3 ভি, অর্থাৎ 64 বালতি সমান 2/3 ভি। তাহলে শুধু ভি হবে হলো 96 বালতি, অর্থাৎ ট্যাঙ্কের মোট জল 96 বালতি। তাহলে এখন আয়তন যদি বলি, এক ধার হচ্ছে 1.2, তাহলে টোটাল 1.2 তাতে হয় কত 1.728 মিটার কিউব। তাহলে এটা যদি হয় 96 বালতি, তো এক বালতিতে হবে 96 দ্বারা ভাগ করলে 0.018 মিটার কিউব। এখন 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার, তাহলে এটা হবে 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। এরপরে প্রশ্ন, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন হচ্ছে 924 বর্গ ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে ধরি দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা এইচ দেওয়া আছে। এল বি সমান, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ 264, এল বি এইচ সমান, তাহলে এখান থেকে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে আমরা এইচ পেয়ে যাব 3.5 মিটার। তাহলে এল বি সমান 264 মিটার গুণনীয়ক যদি বলি 22 × 11, অর্থাৎ এখানে দৈর্ঘ্য 22 মিটার, প্রস্থ 12 মিটার। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য 22 মিটার পাবো, প্রস্থ 12 মিটার পাবো, উচ্চতা 3.5 মিটার পাবো। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ভুললেই এই প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।